বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই বাসায় অবস্থান করছো এবং সুস্থ রয়েছো। শেরপুর সরকারি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা। আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের সাথে যুক্ত হয়েছি। আমি মোহাম্মদ আল আমিন, প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান, শেরপুর সরকারি কলেজ, শেরপুর। আজকের এই অনলাইন ক্লাসে আমরা একাদশ শ্রেণীর পৌরনীতি ও সুশাসন বিষয়ের নবম অধ্যায় থেকে আলোচনা করব। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে আমলাতন্ত্র ও আদর্শ আমলাতন্ত্রের ধারণা। তোমাদের জ্ঞাতার্থে বলছি, যদিও এই ক্লাসটি একাদশ শ্রেণীর জন্য, তথাপি এই ক্লাসটি থেকে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীরাও উপকৃত হবে। তাদের লোক প্রশাসন বিষয়ের সাথে এই অধ্যায়টির সম্পূর্ণ মিল রয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, শুরুতেই আমরা জেনে নেই যে আজকের ক্লাস শেষে আসলে আমরা কি কি বিষয় সম্পর্কে জানতে পারবো। এই ক্লাস শেষে আমরা আমলাতন্ত্রের উৎপত্তি ব্যাখ্যা করতে পারবো। দ্বিতীয়ত, আমলাতন্ত্রের সংজ্ঞা বলতে পারবো এবং তারপর আদর্শ নমুনার আমলাতন্ত্র সম্পর্কে ব্যাখ্যা করতে পারবো। আমলাতন্ত্র সম্পর্কে জানার আগে আমাদেরকে আমলা সম্পর্কে জেনে নিতে হবে। আমলা মূলত একটি আরবি শব্দ, যার অর্থ দাঁড়াচ্ছে আদেশ পালন ও বাস্তবায়ন করা। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমলা শব্দটির যেহেতু অর্থ হচ্ছে আদেশ পালন ও বাস্তবায়ন, অতএব আমরা বুঝতে পারছি যে আমলা হচ্ছে এমন কিছু সংখ্যক লোককে বোঝানো হচ্ছে যারা মূলত কোনো আদেশ পালন ও বাস্তবায়নের সাথে জড়িত থাকেন। তাহলে আসলে আমলা কারা? সরকার রাষ্ট্রের বিভিন্ন কার্যক্রম সুচারুভাবে সম্পূর্ণ করার জন্য বিভিন্ন পর্যায়ের কর্মচারীদের নিয়োগ দিয়ে থাকেন। এই সকল কর্মচারীদের মধ্যে যারা রাষ্ট্রের উচ্চপদস্থ প্রশাসনিক দায়িত্বে নিয়োজিত থাকে, সে সকল কর্মচারীদেরকে আমলা বলা হয়ে থাকে। সরকার এ সকল আমলাদের দায়িত্ব বন্টন, কর্তৃত্ব অর্পণ এবং তাদেরকে পরিচালনার জন্য বিভিন্ন বিধিবিধান ও আইন তৈরি করে থাকেন। অর্থাৎ আমলারা বিভিন্ন আইন ও বিধিবিধান দ্বারা পরিচালিত হন। আর এ কারণেই আমলাদের সংগঠন বা আমলাদেরকে সমষ্টিগতভাবে আমলাতন্ত্র বলা হয়ে থাকে, যেহেতু তারা বিভিন্ন আইন বা নিয়ম নীতি দ্বারা পরিচালিত হয়ে থাকেন। আমলাতন্ত্র ধারণাটি সর্বপ্রথম বিকাশ ঘটে ফ্রান্সে অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগে। একজন ফরাসি অর্থনীতিবিদ, যার নাম হচ্ছে জ্যাকুয়াস ক্লে দে মেরি-ভিনসেন্ট, তিনি সর্বপ্রথম আমলাদের নিয়ে আলোচনা শুরু করেন। আমলাতন্ত্রের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ব্যুরোক্রেসি। তুমি এখানে দেখতে পাচ্ছ যে আমলাতন্ত্রের ইংরেজি প্রতিশব্দ ব্যুরোক্রেসি। ব্যুরোক্রেসি শব্দটি সর্বপ্রথম ইংরেজি ভাষায় ব্যবহার হয় 1818 সালে। এই ব্যুরোক্রেসি শব্দটি দুটি পৃথক শব্দ থেকে এসেছে। তোমরা দেখতে পাচ্ছ যে ফরাসি ব্যুরো এবং গ্রিক ক্রেটিয়ান, এই দুটি শব্দ থেকে ইংরেজি ব্যুরোক্রেসি শব্দটির উৎপত্তি হয়েছে। এখানে ফরাসি ব্যুরো শব্দটির অর্থ হচ্ছে ডেস্ক বা টেবিল বা অফিস বা দপ্তর। অর্থাৎ ব্যুরো শব্দটি দ্বারা টেবিল, অফিস, দপ্তর এই জিনিসগুলোকে বোঝানো হচ্ছে। এবং গ্রিক ক্রেটিয়ান শব্দটির অর্থ হচ্ছে শাসন বা গভর্নেন্স। তাহলে আমরা যদি ব্যুরোক্রেসি শব্দটির অর্থ ব্যাখ্যা করার চেষ্টা করি, তাহলে দেখতে পাবো যে ব্যুরোক্রেসি শব্দটির ইংরেজি আরেকটি প্রতিশব্দ হচ্ছে ডেস্ক গভর্নমেন্ট, এবং যার বাংলা অর্থ দাঁড়াচ্ছে অফিস বা দপ্তর ভিত্তিক শাসন ব্যবস্থা।
কেন এটি অফিস বা দপ্তর ভিত্তিক শাসন ব্যবস্থা? এটার কারণ হচ্ছে যে আমলারা মূলত সুনির্দিষ্ট অফিস বা দপ্তর অনুযায়ী কাজ করে থাকেন। অর্থাৎ একেকজন আমলা একেক ধরনের অফিসে কাজ করেন বা একেক ধরনের দায়িত্ব বা তার উপর একেক ধরনের কর্তব্য অর্পণ করা হয় এবং সেই অনুযায়ী সে কাজ করে থাকে। তো যেহেতু তাদের সুনির্দিষ্ট অফিস থাকে, আলাদা আলাদা দপ্তর থাকে, সে কারণেই ব্যুরোক্রেসি শব্দের অর্থ হচ্ছে অফিস বা দপ্তর ভিত্তিক শাসন ব্যবস্থা। ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ আমলে সর্বপ্রথম এই ধরনের শাসন ব্যবস্থা চালু করা হয়, যেটাকে পোর্টফোলিও পদ্ধতিও বলা হয়ে থাকে। তো আমরা আমলাতন্ত্রের যদি একটি সংজ্ঞা দেওয়ার চেষ্টা করি, তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমলাতন্ত্র হচ্ছে সরকারি কর্মচারীগণ পরিচালিত এমন একটি শাসন ব্যবস্থা যারা মূলত অরাজনৈতিক প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ে অবস্থিত এবং সিদ্ধান্ত গ্রহণ ও নীতি প্রণয়নের সাথে জড়িত। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি সংজ্ঞাটি খেয়াল করো, তাহলে এখানে তিনটি বিষয় তোমাদেরকে বুঝতে হবে। প্রথমে হচ্ছে সরকারি কর্মচারী, অর্থাৎ আমলারা হচ্ছে সরকারি কর্মচারী। আমরা আমলাতন্ত্রের শুরুর উৎপত্তিগত ব্যাখ্যায় জেনেছি যে আমলারা হচ্ছে মূলত সরকারের উচ্চপদস্থ কর্মচারী। তাহলে এই সকল উচ্চপদস্থ কর্মচারীগণ যে শাসন ব্যবস্থাটা পরিচালনা করেন সেটা হচ্ছে আমলাতন্ত্র। এবং আমরা জানি যে প্রশাসন হচ্ছে দুই ধরনের। একটি হচ্ছে রাজনৈতিক প্রশাসন, যারা জনগণের সমর্থন নিয়ে বা নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতায় আসেন, আর আরেকটি হচ্ছে অরাজনৈতিক প্রশাসন। তো আমলারা হচ্ছে এই অরাজনৈতিক প্রশাসনের অংশ এবং তারা এই অরাজনৈতিক প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ে অবস্থান করেন। এবং যেহেতু তারা সর্বোচ্চ পর্যায়ে অবস্থান করে, এজন্য সরকার যখন কোনো সিদ্ধান্ত গ্রহণ করে বা কোনো নীতি প্রণয়ন করে, তখন এই সিদ্ধান্ত গ্রহণ ও নীতি প্রণয়নের সাথে তারা সম্পৃক্ত থাকেন। এজন্য বলা হচ্ছে যে আমলাতন্ত্র হচ্ছে সরকারি কর্মচারীগণ দ্বারা পরিচালিত এমন একটি শাসন ব্যবস্থা যারা অরাজনৈতিক প্রশাসনের সর্বোচ্চ স্থানে অবস্থান করে সরকারের সিদ্ধান্ত নীতি প্রণয়নে সহায়তা করেন। দ্বিতীয়ত, আমলাদের যে সংগঠন রয়েছে, এই সংগঠন কোনো একটি উদ্দেশ্য বাস্তবায়নের জন্য সুশৃঙ্খলভাবে পরস্পর সম্পর্ক যুক্ত থেকে কাজ করে থাকে। অর্থাৎ আমলাদের মধ্যে এক ধরনের স্তরবিন্যাস রয়েছে, অর্থাৎ ঊর্ধ্বতন থেকে অধস্তন এই ধরনের একটি সম্পর্ক রয়েছে এবং এইখানে কোনো বিরতি নেই। এবং অর্থাৎ তারা পরস্পর একজনের সাথে আরেকজনের সাথে যুক্ত থাকেন এবং এভাবে যুক্ত থেকে তারা মূলত তাদের আদেশ কর্তব্য এগুলো পালন করে থাকেন। প্রিয় বন্ধুরা, আমরা এখানে একটি সংজ্ঞা দেখতে পাচ্ছি। সংজ্ঞাটি দিয়েছেন প্রফেসর হারম্যান ফাইনার। এই সংজ্ঞাটি একদমই সহজ এবং কিন্তু অর্থবহুল। তিনি বলছেন, দ্য সিভিল সার্ভিস অর্থাৎ ব্যুরোক্রেসি ইজ এ বডি অফ অফিসিয়ালস দ্যাট পার্মানেন্ট, পেইড অ্যান্ড স্কিলড। অর্থাৎ তিনি বোঝাতে চাচ্ছেন যে আমলাতন্ত্র হচ্ছে এমন একটি সংগঠন যারা স্থায়ী, বেতনভুক্ত এবং দক্ষ। অর্থাৎ আমলারা যে চাকরি করেন, এই চাকরিটি তাদের স্থায়ী চাকরি এবং তাদেরকে নির্দিষ্ট বেতন ভাতা প্রদান করা হয়ে থাকে এবং যাদেরকে আমলা হিসেবে নিয়োগ দেওয়া হয় তারা যথেষ্ট দক্ষ এবং যোগ্যতা সম্পন্ন হয়ে থাকেন। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখানে একজন ব্যক্তির ছবি দেখতে পাচ্ছ। তার নাম হচ্ছে ম্যাক্স ওয়েবার। তো আমরা যখন আমলাতন্ত্র সম্পর্কে আলোচনা করতে চাই, তখন ম্যাক্স ওয়েবার সম্পর্কে আমাদের জানতে হয়। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা আদর্শ আমলাতন্ত্র সম্পর্কে জানার চেষ্টা করব। আদর্শ আমলাতন্ত্র সম্পর্কে জানতে গেলে প্রথমে আমাদেরকে ম্যাক্স ওয়েবার সম্পর্কে জানতে হবে, কারণ তিনি হচ্ছেন আধুনিক এবং প্রধান প্রবক্তা আমলাতন্ত্রের এবং তার মাধ্যমেই বা তার হাত ধরেই মূলত আমলাতন্ত্র আধুনিক কালে এসে সম্পূর্ণভাবে একটি ব্যাখ্যা পেয়েছে। তিনি তার বিখ্যাত গ্রন্থ এসেস ইন সোসিওলজিতে সর্বপ্রথম আমলাতন্ত্রকে একটি আইনগত ও যুক্তিসঙ্গত মডেল হিসেবে উপস্থাপন করেন, যাকে আমরা আদর্শ নমুনার আমলাতন্ত্র বলছি। আইনগত এবং যুক্তিসঙ্গত।
প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি খেয়াল করো দেখতে পাচ্ছ এখানে ম্যাক্স ওয়েবার আমলাতন্ত্রকে আইনগত, অর্থাৎ আমলাদের আইনগত একটি ভিত্তি রয়েছে, যে রাষ্ট্র তার প্রয়োজনে বা সমাজের বিভিন্ন পর্যায়ে অতিক্রান্ত হয়ে যখন তাদের প্রয়োজনীয়তা তৈরি হয়েছে এবং এই প্রয়োজনীয়তাকে বাস্তবায়ন করার জন্য সরকার বা রাষ্ট্র বিভিন্ন আইনের মাধ্যমে তাদেরকে বৈধতা দিয়েছে, অর্থাৎ আমলারা সুনির্দিষ্ট আইন দ্বারা পরিচালিত হয়ে থাকেন এবং এই আমলারা যে রয়েছে এদের পিছিয়ে সুনির্দিষ্ট যুক্তি রয়েছে। আমরা জানি যে বর্তমান সময়ে আমলা ছাড়া বা আমলাতন্ত্র ছাড়া রাষ্ট্রের কার্যক্রম বা রাষ্ট্রের উদ্দেশ্য সম্পূর্ণ করা সম্ভব নয়। তো অতএব আমরা দেখতে পাচ্ছি যে ম্যাক্স ওয়েবার সঙ্গত কারণেই আমলাতন্ত্রকে একটি আইনগত যুক্তিসঙ্গত মডেল হিসেবে উপস্থাপন করেছেন, যাকে আমরা আদর্শ নমুনার আমলাতন্ত্র বলে থাকি। ম্যাক্স ওয়েবার হচ্ছেন প্রথম সমাজবিজ্ঞানী যিনি আমলাতন্ত্রকে একটি রাজনৈতিক ও প্রশাসনিক ব্যবস্থার সাথে সম্পর্কযুক্ত করে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন, যেহেতু আমলারা প্রশাসনিক ব্যবস্থার একটি রাজনৈতিক অংশের অধীনে থেকে দায়িত্ব পালন করে থাকে। ম্যাক্স ওয়েবার আমলাতন্ত্রকে আদর্শ কাঠামো হিসেবে উল্লেখ করেছেন এবং উল্লেখ করে তিনি বলেছেন যে যেহেতু এটি একটি কাঠামো বা একটি সংগঠন, অতএব একটি সংগঠনের মতো এটারও কতগুলো সুনির্দিষ্ট নীতিমালা রয়েছে এবং এই নীতিমালাগুলো বিভিন্ন ধরনের সংগঠনের মধ্যে বিভিন্ন মাত্রায় রূপ ধারণ করতে পারে। তিনি আমলাতন্ত্রের একটি সংজ্ঞা দিয়েছেন। তো ম্যাক্স ওয়েবার প্রদত্ত আমলাতন্ত্রের সংজ্ঞাটি হচ্ছে যে আমলাতন্ত্র হচ্ছে দক্ষ, নিরপেক্ষ এবং মনুষ্য প্রকৃতির অনুপস্থিতির বৈশিষ্ট্য সম্পূর্ণ একটি প্রশাসন ব্যবস্থা। এখানে আমরা তিনটা বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি যেটি ম্যাক্স ওয়েবার নিজে উল্লেখ করেছেন, যে আমলারা হচ্ছে দক্ষ, দ্বিতীয়ত আমলারা হচ্ছে নিরপেক্ষ, যেহেতু তারা রাজনীতির কোনো অংশ নয় বা অরাজনৈতিক অংশ, এই জন্য তাদেরকে আমরা নিরপেক্ষ বলছি, এবং আমলারা যখন নিয়োগপ্রাপ্ত হয় এই নিয়োগের সময় তাদেরকে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে যাচাই বাছাই করে নেওয়া হয় এবং নিয়োগ পাওয়ার পর তাদেরকে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে অনেক বেশি দক্ষ করে তোলা হয়। এবং তৃতীয় যে বৈশিষ্ট্যটা আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে মনুষ্য প্রকৃতির অনুপস্থিতি, অর্থাৎ আমলারা যখন দায়িত্ব পালন করেন তখন স্বাভাবিকভাবেই তাদের যেই ব্যক্তিগত আবেগ অনুভূতি আছে এগুলোকে দূরে রেখেই তারা দায়িত্ব পালন করে থাকেন বা দায়িত্ব পালন করতে হয়। আর এই কারণেই আমলাকে ম্যাক্স ওয়েবার মনুষ্য প্রকৃতির অনুপস্থিতি জনিত একটি শাসন ব্যবস্থা বলে আখ্যায়িত করেছেন। ম্যাক্স ওয়েবার আমলাতন্ত্রের চারটি প্রধান গুণাবলীর কথা উল্লেখ করেছেন। এগুলো হচ্ছে সুনির্দিষ্টতা, স্থায়িত্ব, কঠোর নিয়মাবর্তিতা এবং বিশ্বাসযোগ্যতা। অর্থাৎ একটি আদর্শ আমলাতন্ত্রের বা একটি আদর্শ কাঠামোর আমলাতন্ত্রের মধ্যে এই চারটি গুণাবলীর উপস্থিতি আমরা লক্ষ্য করতে পারি। একটা হচ্ছে সুনির্দিষ্টতা, এটা দ্বারা বোঝানো হচ্ছে যে আমলারা সুনির্দিষ্টভাবে দায়িত্ব কর্তব্য পালন করে থাকে। স্থায়িত্ব, আমলাদের যে দায়িত্ব পালন করেন বা আমলারা যে চাকরি করেন এই চাকরিটি তাদের স্থায়ী একটি চাকরি। আমলারা যখন যে দায়িত্বগুলো পালন করেন এই দায়িত্বগুলো পালন করতে গিয়ে তারা কঠোরভাবে সরকারি যে নিয়ম রীতিগুলো রয়েছে সেগুলো তারা পালন করে থাকেন, এর বাইরে তারা সাধারণত যেতে চান না। এবং আমলারা সরকারের বিশ্বাস অর্জন করার মাধ্যমে তাদের দায়িত্ব কর্তব্য পালন করে থাকে, বা আমরা এভাবে বলতে পারি যে রাজনৈতিক অংশ আমলাদের উপর বিশ্বাস রেখেই তাদের বিভিন্ন সিদ্ধান্ত বা বাস্তবায়ন বা তাদের যে দলীয় মতাদর্শ আছে এগুলো রাষ্ট্রীয়ভাবে তারা আমলাদের মাধ্যমে বাস্তবায়ন করার চেষ্টা করে থাকেন। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। তো এই আলোচনা থেকে আমরা আমলাতন্ত্রের ধারণা সম্পর্কে জানার চেষ্টা করেছি, একই সাথে ম্যাক্স ওয়েবার প্রদত্ত আমলাতন্ত্রের আদর্শ নমুনা সম্পর্কে ব্যাখ্যা করার চেষ্টা করেছি। তোমাদের জন্য এই পর্যায়ে কিছু অনুশীলন দেওয়া আছে, তোমরা বাসায় থেকে এই অনুশীলনগুলো করতে পারো। তোমরা কিছু প্রশ্ন দেখতে পাচ্ছ এখানে, এই প্রশ্নগুলো আশা করি তোমরা বাসায় নিজেরা সম্পূর্ণ করার চেষ্টা করবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো থাকবে এবং বাসায় অবস্থান করবে। ধন্যবাদ সবাইকে।